জ্যোতিকা পোদ্দারের লেখা গল্প রক্তকরবী। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ। রবিবার ছুটি থাকলেও বাইরে ঘুরতে যাওয়ার কোনো উপায় নেই। দুপুরের ভুরিভোজ কমপ্লিট করে নিজের রুমে এসিটা চালিয়ে বালিশে হেলান দিয়ে রক্তকরবীটা নিয়ে বসলাম। কতবার যে পড়েছি, তবু ভালো লাগে। কবিগুরুর অসাধারণ এক রূপক নাটক রক্তকরবী। মানুষের অসীম লোভ, অর্থলাভের দুর্দম প্রচেষ্টা, আর সেই লোভের আগুনে পুড়ে মরা সাধারণ শ্রমিক তথা মানুষ। অবশ্য রাজার দৃষ্টিতে তারা মানুষ নয়, তার স্বর্ণলাভ তথা অর্থলাভের যন্ত্র মাত্র। মানুষ হিসেবে তাদের কোনো মূল্য নেই। এখানে মনুষ্যত্ব, মানবতা সবই কিছুই স্বার্থান্বেষে মানুষের অর্থলোলুপতার কবলে পড়ে পীড়িত, অবদমিত। প্রেম, সৌন্দর্য তথা জীবন প্রকাশের সম্পূর্ণ রূপ নন্দিনী সবাইকে হাতছানি দিয়ে ডাকে মুক্ত জীবনানন্দের স্পর্শ পেতে। রাজা নন্দিনীকে পেতে চাইলেন। যেমনভাবে তিনি সোনা তথা অর্থ আহরণ করেন সেভাবে। নাটকটা পড়তে পড়তে এইসব সাতপাঁচ ভাবছি। হঠাৎ ঝনঝন করে মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সুদূর আমেরিকা থেকে প্রাণের প্রিয় বান্ধবী তনিমার ফোন। ঘড়ি দেখে বুঝতে পারলাম ওদের ওখানে তখন সবে হয়তো সূর্যোদয়। কখনো তো এরকম সময় ফোন করে না। সারা রাত ঘুমায়নি নাকি? তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। আমার গলা পেয়েই তনিমা ভীত সন্ত্রস্তভাবে বলে উঠল, মিলি, আমার খুব বিপদ। চমকে উঠে বললাম, কি হয়েছে রে? শোন, আমার মা খুব অসুস্থ। আঁতকে উঠে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মাসিমার? অপর প্রান্ত থেকে কাঁদো কাঁদো স্বরে তনিমা বলল, 2 দিন আগে জ্বর, বমি, ডায়রিয়া হয়েছিল। ডাক্তার দেখে ওষুধ দিয়েছেন। বলতে বলতে কেঁদে ফেলল তনিমা। এক্ষুনি ওখানে ফোন করে জানলাম মা এখনো সুস্থ হয়নি। কাঁদতে কাঁদতেই বলল, মিলি, তুই তো জানিস মা ছাড়া আমার কেউ নেই। আমি এত দূরে, আমি কি করব বল? তনিমাকে কাঁদতে দেখে আমি ওকে বললাম, একটু শান্ত হ, আমাকে পুরো ঘটনাটা খুলে বল। মাসিমা তো গত বছর থেকে ওল্ড এজ হোমে আছে, এটা আমিও জানি, কিন্তু হঠাৎ কি হলো? একটুক্ষণ থেমে তনিমা বলল, 2 বছর আগে যখন বাবা মারা যায় জানিস তো, মা তখন ট্রমায় চলে গিয়েছিল। মাস 5 পর মা একটু সুস্থ হতে আমি মাকে নিয়ে আমেরিকায় চলে এসেছিলাম। কিন্তু মাস 4 থাকার পর মা আর এদেশে কিছুতেই থাকতে চাইল না। আমি আর অভিরূপ অফিসে চলে গেলে মা সারাদিন বাড়িতে একা। আর ভাষা সমস্যার জন্য মা খুব একটা কারোর সাথে মিশতেও পারছিল না। কথা বলার লোক নেই। মা খুব একাকিত্ব বোধ করছিল। তাই বায়না করলো আবার দেশে ফিরে এসে বাড়িতেই থাকবে। অনেক বোঝালাম, কিন্তু শুনল না। তখন বাধ্য হলাম মাকে দেশে নিয়ে আসতে। কিন্তু ঠিক করলাম মাকে একা বাড়িতে রাখবো না। তখনই এক পরিচিত জনের মারফত আনন্দধারা বলে একটা ওল্ড এজ হোমের খবর পেলাম। ওই ওল্ড এজ হোমে 70 বয়স্ক মানুষদেরই রাখা হয়, বিশেষ করে যাদের সন্তানেরা প্রবাসী। খুব ভালো ব্যবস্থাপনা। বাড়ি, বাগান সব মিলিয়ে বিশাল জায়গার উপর ওল্ড এজ হোমটা অবস্থিত। 24 ঘন্টা আয়া, ডাক্তার, নার্স সবই পাওয়া যায়। দেশে ফিরেই আমি মাকে নিয়ে আনন্দধারা ওল্ড এজ হোমটা দেখতে গেলাম। ওদের ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো। 20 জন বয়স্ক মানুষ থাকার ব্যবস্থা আছে। 20টা আলাদা ঘর, সাথে অ্যাটাচড বাথরুম। প্রত্যেকের নিজস্ব আয়া আছে। সপ্তাহে 2 দিন ডাক্তার চেক আপ হয়। অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ওখানেই হয়। দরকার পড়লে ওরা নার্সও ডেকে আনে। আবার রোগীর অবস্থা খারাপ হলে হসপিটালাইজও ওরা করে দেয়। খুবই দায়িত্ব নিয়ে কাজ করে। বয়স্ক মানুষদের অনুযায়ী খাওয়া দাওয়ার বন্দোবস্ত, লিভিং রুমে টিভি দেখার ব্যবস্থা, আড্ডা মারার ব্যবস্থা, ঠাকুরঘর সবই আছে। মোটের উপর ওটাকে ওল্ড এজ হোম না বলে 1 রুম ফ্ল্যাটও বলা চলে। তবে টাকার অ্যামাউন্টটা একটু বেশি। এককালীন অফেরতযোগ্য 25 লাখ টাকা দিতে হয়। তারপর তুমি সারা জীবন নিশ্চিন্ত। খাওয়া দাওয়া, ওষুধ, রোগ ব্যাধি, চিকিৎসা সব ওদের দায়িত্ব। মারও জায়গাটা খুব পছন্দ হলো। খুব খুশি হলো ঠাকুর ঘর আছে দেখে। জানিস তো, মা পুজো করতে খুব ভালোবাসে। আমি 1 সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা করে মাকে ওখানে দিয়ে আমেরিকায় চলে এলাম। 1 বছর ভালোই ছিল। ফোন করলেই খুব খুশি হয়ে ওখানকার ব্যবস্থাপনার প্রশংসা করত। সঙ্গে বন্ধুদের কথাও বলতো। আমি খুব নিশ্চিন্ত ছিলাম রে। আমি বললাম, হ্যাঁ, তুই গত বছর তো মাসিমাকে আনন্দধারাতে রেখে আমাকে ফোন করে জানালি পুরো ব্যাপারটা। তনিমা, তুই একদম চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি মাসিমার কি হলো। তনিমা কাঁদতে কাঁদতে বলল, মিলি, তুই আমাকে বাঁচালি।
তুই যদি গিয়ে মাকে একবার দেখে আসিস তাহলে আমি নিশ্চিন্ত হই রে। ঠিক আছে, তুই এখন ফোন রাখ তনিমা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আনন্দধারার উদ্দেশ্যে। গড়িয়া থেকে কয়েক কিলোমিটার দূরে খুব নিরিবিলি শান্ত পরিবেশে বিশাল পাঁচিল ঘেরা এক বাগান বাড়ি। গেট দিয়ে ঢুকতে সামনে অফিস ঘর। অফিস ঘর থেকে একটা গলির মতো বেরিয়েছি। গলির শেষ প্রান্তে 4 তলা মূল বিল্ডিং। সেখানে সমস্ত বয়স্করা থাকেন। এদের সবার ছেলে মেয়েই প্রবাসী। আর 4 তলা বাড়িটার সামনে পেছনে পুরো জায়গা জুড়ে বাগান, নানান ধরনের ফুল গাছ কি নেই। বিভিন্ন ধরনের মরশুমি ফুল থেকে শুরু করে জুঁই, বেলি, জবা, গোলাপ, আরও নাম না জানা কত ফুল, সাথে বিভিন্ন ফলের গাছ। তখন আর অত কিছু দেখার সময় ছিল না। তড়িঘড়ি অফিস রুমে ঢুকে মাসিমার নাম বললাম। আমি প্রতিমা দেবীর সঙ্গে দেখা করতে এসেছি। ওনার মেয়ে তনিমা পাঠিয়েছেন। রিসেপশনিস্ট মহিলা আমার দিকে তাকিয়ে বললেন, আপনি প্রতিমা দেবীর আত্মীয়া? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। মাসিমা অসুস্থ শুনে দেখা করতে এসেছি। আমাকে তাড়াতাড়ি মাসিমার কাছে নিয়ে চলুন। ওই মহিলা আমাকে নিয়ে চলল 3 তলায় মাসিমার কাছে। যেতে যেতে বলল, আসলে মাসিমার 75-এর উপরে বয়স হয়েছে তো এই তীব্র গরমটা সহ্য করতে পারছেন না। বমি, ডায়রিয়া, হালকা জ্বর। আমাদের ডাক্তারবাবু দেখছেন। মাসিমার ঘরে উপস্থিত হয়ে দেখলাম সত্যি মাসিমার শরীরটা খুব খারাপ, চোখ বোঝা, খুব ক্লান্ত, বিধ্বস্ত। ডাক্তারবাবু সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই বললেন, আপনি? আমি বললাম, আমাকে মাসিমার মেয়ে তনিমা পাঠিয়েছেন। তার মধ্যেই মাসিমা হঠাৎ চোখ খুললেন। মুখেই অস্পষ্ট স্বরে বললেন, জল খাবো। ডাক্তারবাবু বললেন, শীঘ্রই ওনার ওআরএসটা এনে দাও। মাসিমার ঘরে জানলা দিয়ে তাকালাম। পেছনের বাগানটাও খুব সুন্দর। লাল সাদা করবী ফুল ফুটে রয়েছে, কিছু আকন্দ, কিছু ধুতরা, কিছু কলকে ফুলের গাছ। ওআরএস আসতে দেরি হওয়াতে ডাক্তারবাবু বিরক্তি প্রকাশ করলেন। এখনও আসছে না কেন? আমি ছুটে বেরিয়ে দেখতে গেলাম। এদিক ওদিক তাকাতেই করিডোরের শেষ প্রান্তে একটা ছোট কিচেন দেখতে পেলাম। ওদিকে যেতেই দেখলাম এক মহিলা পিছন ফিরে ওআরএস বানাচ্ছে। আমি ডাকতেই মহিলা চমকে উঠল আর হাত থেকে কি একটা পড়ে গেল। মনে হয় ওআরএস এর প্যাকেটটা। আমি বললাম, তাড়াতাড়ি আসুন, মাসিমা জল খাবেন। সামান্য একটু ওআরএস খাওয়ানো হলো। মাসিমা আবার বমি করলেন। আমি ডাক্তারবাবুকে বললাম, আপনি মাসিমাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা। তারপর কাকে যেন একটা ফোন করলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, আনন্দধারার মালিক নিজে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। 10-15 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। স্ট্রেচারে করে মাসিমাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন আলাপ হলো আনন্দধারা ওল্ড এজ হোমের মালিক মিস্টার শম্ভুনাথ দত্তের সাথে। ভদ্রলোক আমার সাথে আলাপ করে খুব করুণভাবে বললেন, আমরা খুব চেষ্টা করছি জানেন মাসিমাকে সুস্থ করার। কাছাকাছির মধ্যে একটা ভালো নার্সিংহোমে মাসিমাকে ভর্তি করা হলো। ডাক্তারবাবু স্যালাইন চালু করলেন। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, মাসিমা ভালো হয়ে যাবেন তো? ডাক্তারবাবু গম্ভীরভাবে বললেন, 48 ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না। জ্বর, বমি, ডায়রিয়া সবই তো একসাথে হয়েছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আর আপনারা এখানে ভিড় বাড়াবেন না। আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবেন আর আমাদের হসপিটালের ফোন নাম্বার নিয়ে নেবেন। ফোন করে রোগীর অবস্থা জেনে নেবেন। এর মধ্যে তনিমা 3 বার ফোন এসেছে। সবই বলেছি, এমনকি হসপিটালে ডাক্তারের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছি। মাসিমার দ্রুত সুস্থতা কামনা করে হসপিটাল থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনটা ভালো লাগছিল না। হঠাৎ রাত 10টার দিকে হসপিটাল থেকে ফোন। খুব ঘাবড়ে গেলাম। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ডাক্তারবাবু বললেন, মাসিমা কি আগে কোনো ওষুধ খেতেন? আমরা আনন্দধারা ওল্ড এজ হোমে ফোন করেছি, কিন্তু ওখানকার ফোন পাচ্ছি না, তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করছি। আমি বললাম, আমি ওসব কিছু জানি না। তবে আমি কাল সকালে আনন্দধারাতে গিয়ে নিজে খোঁজখবর নিয়ে কিছু ওষুধপত্র থাকলে সেটা সাথে করে আপনার সাথে হসপিটালে দেখা করব। সারা রাত আর ভালো করে ঘুমোতে পারলাম না। পরদিন ভোরবেলায় আনন্দধারাতে গেলাম। রিসেপশনে অত ভোরে কাউকে দেখতে পেলাম না। মাসিমার ঘরটা চিনে গিয়েছিলাম বলে একা একাই 3 তলায় উঠে গেলাম। দেখলাম 3 তলার বসার ঘরে কয়েকজন বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলা বসে আছেন। নিজেদের মধ্যে বলাবলি করছেন, প্রতিমাকে নিয়ে এই 1 বছরে 2 জন এইরকম বমি, জ্বর, ডায়রিয়াতে মারা গেল। আর একজন ভদ্রলোক বললেন, এই 2 বছরে সব মিলিয়ে কিন্তু 4 জন। তবে প্রতিমা দেবীকে নার্সিংহোমে নিতে পারলো, অন্যরা তো এখানেই মারা গেল। তারপর নিজেই দীর্ঘশ্বাস ফেলে বলেন,
সবই নিয়তি। কার যে কখন ডাক আসবে। আমি মাসিমার ঘরে ঢুকতেই হঠাৎ দেখি কালকে সেই মেয়েটা যে রান্নাঘরে ওআরএস বানাচ্ছিল এসে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, মাসিমার কিছু ওষুধ নিতে এসেছি। ও তাড়াতাড়ি ঘরে ঢুকে ড্রয়ার হাতড়ে প্রেশারের ওষুধটা বের করে দিল। মাসিমার ঘরের জানালা খোলা। ভোরের হাওয়ায় শ্বেতকরবী লাল করবী ঢেউয়ের মতো দোলা খাচ্ছে। একটা ছাগলছানা আরামে ওখানে শুয়ে আছে। বাপরে, সারা বছর ফোটে বলে এরা যেন করবীর চাষ করে ফেলেছে। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, এত করবী গাছ? মেয়েটা বলল, সব মাসিমারা পুজো করেন বলে পুজোর ফুলটা আমাদের এখানের বাগানেই হয়, বাইরে থেকে কিনতে হয় না। আমি অন্যমনস্কভাবে আচ্ছা বলে ছুটে বেরিয়ে পড়লাম। ডাক্তারবাবুর হাতে প্রেশারের ওষুধটা দিলাম আর বললাম, এছাড়া আর উনি কোনো ওষুধ খেতেন না। ডাক্তারবাবু সব শুনে গম্ভীরভাবে বললেন, আচ্ছা, ওখানে কি আর কারোর বমি জ্বর ডায়রিয়া হয়েছে? আমি বললাম, আমি তো জিজ্ঞাসা করিনি, তবে একটু শুনলাম গত 2 বছরে বেশ কয়েকজন বয়স্ক মানুষ এইভাবে মারা গেছেন। আমার খুব ভয় লাগছে ডাক্তারবাবু। মাসিমা ভালো হয়ে যাবেন তো? ডাক্তারবাবু বললেন, স্ট্রেঞ্জ, আর কারোর বমি জ্বর ডায়রিয়া হলো না, ওনার একার কি করে হলো? আমি কেমন যেন ভেবলে গেলাম। ডাক্তারবাবুকে বললাম, রক্ত পরীক্ষা করলে হয় না? কেন এই ডায়রিয়া হলো তা কি জানা যাবে? ডাক্তারবাবু বললেন, আমি আজ সব ধরনের রক্ত পরীক্ষার কথা লিখে দিয়েছি, একটু পরেই শুরু হবে। রক্তের রিপোর্ট আসলেই জানা যাবে কেন এই ডায়রিয়া। বিকেলের মধ্যেই জেনে যাব আমরা। তনিমাকে ফোন করে পুরো ব্যাপারটা জানালাম। মাসিমাকে দূর থেকে একবার দেখে বাড়ির দিকে মন খারাপ করে রওনা দিলাম। মাথার মধ্যে ডাক্তারবাবুর বলে দেওয়া একটা কথাই ঘুরছে, সবাই ওখানে বয়স্ক। যদি খাবার থেকে কিছু হতো তাহলে মাসিমার একার ডায়রিয়া হলো কেন? বাড়ি এসে স্নান করে পুজো করতে বসলাম। পুজোর ফুলে লাল করবী দিয়েছে কতগুলো। লাল করবী তো রক্ত করবী। রক্ত করবী। হঠাৎ ধর্মর করে উঠলাম। সোজা গিয়ে মোবাইল খুলে গুগল সার্চ করলাম। এইচএস পর্যন্ত সায়েন্স নিয়ে পড়েছিলাম, তারপর সাহিত্য নিয়ে আমার কারবার। ফিজিক্সটা ভালো লাগতো না, কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি ছিল আমার খুব প্রিয় সাবজেক্ট। গুগল খুলে যেটুকু জানা ছিল সব জেনে নিলাম। মনে মনে খুব ধন্দ, আমি খুব আজে বাজে কিছু ভাবছি না তো? দুপুর যেতে না যেতে ডাক্তারবাবুর ফোন, মাসিমার রক্তে বিশেষ সন্ধান পাওয়া গেছে। ছুটলাম হসপিটালে। ইতিমধ্যে তনিমাও ফোন করে জানালো এমার্জেন্সি টিকিট কেটে ও আসছে, আগামীকাল ভোরেই পৌঁছে যাবে। গিয়ে দেখলাম আনন্দধারা থেকে ওদের মালিক শম্ভুনাথ বাবু এসেছেন। ডাক্তারবাবুর সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। এইসব আজে বাজে কথা কি বলছেন? কোথা থেকে বিষ আসবে? খাবারে বিষ মেশালে অন্য মানুষগুলোর তো হতো। প্রতিমা মাসিমার ডিহাইড্রেশনের জন্য এই ধরনের শারীরিক কষ্ট হচ্ছে। আমি আগেই আমার মামাকে ফোন করে দিয়েছিলাম। মামা একজন প্রখ্যাত উকিল এবং পুলিশ মহলে অনেকেই মামার বিশেষ বন্ধু। আমার মামা স্থানীয় থানার ওসিকে নিয়ে উপস্থিত হলেন। পুলিশ দেখে ঘাবড়ে গেলেন শম্ভুনাথ বাবু। পুলিশ কেন? আমি বললাম, আপনার সব জারি জুরি ধরে ফেলেছি। ব্যবসার নামে মানুষ খুন করছেন আপনি, এতটাই অর্থপিশাচ। মাসিমার শরীরে যে বিষ আছে আমি নিশ্চিত সেটা রক্তকরবী থেকে প্রাপ্ত কেমিক্যাল অলেন্ড্রিন, যা কার্ডিয়াক গ্লাইকোসাইডস হিসেবে কাজ করে। সেল মেমব্রেন সোডিয়াম পটাশিয়ামের পাম্পের সাহায্যে পটাশিয়াম আয়রনকে ভেতরে প্রবেশ ও সোডিয়াম আয়নকে বাইরে বের করতে সাহায্য করে। কার্ডিয়াক গ্লাইকোসাইডস এই পাম্পকে বন্ধ করে দেয় বলে সোডিয়াম বেরিয়ে যেতে পারে না। ফলে কোষাভ্যন্তরে সোডিয়ামের ঘনত্ব বৃদ্ধি পেয়ে প্রাণীদেহে মারাত্মক বিষক্রিয়া তৈরি করে এবং এই বিষের প্রভাবে মানুষ মৃত্যুবরণ করে। মাসিমাকে ধীরে ধীরে এই বিষ দেওয়া হয়েছে, তাই বমি ডায়রিয়া হয়েছে। আর কয়েকদিন অল্প অল্প করে খাওয়ালেই মাসিমার মৃত্যু অনিবার্য ছিল। আজ সকালেই আপনার রক্তকরবীর বাগানে একটা ছাগলছানাকে আমি শুয়ে থাকতে দেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম ঘুমাচ্ছে, কিন্তু পরে বুঝতে পারলাম রক্তকরবীর কিছু পাতা বা ছাল বাকল খেয়ে বিষক্রিয়ার কারণে নিস্তেজ হয়ে পড়েছিল। তারপর আপনারই হোমের কিছু বয়স্ক মানুষের মুখে শুনলাম গত 2 বছরে 4 জন বয়স্ক মানুষ এইভাবে বমি জ্বর ডায়রিয়াতে মারা গেছে। তাদের অবশ্য হসপিটাল পর্যন্ত আনা হয়নি। আপনার নিজস্ব ডাক্তারই তাদের চিকিৎসা করেছে এবং ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে। ছেলেমেয়েরা সবাই বিদেশে থাকে, ভালো টাকা রোজগার করে, আর আপনিও ভালো ব্যবসা ফেঁদে বসেছেন। এককালীন অফেরতযোগ্য টাকা, সত্তরোর্ধ্ব সব বয়স্ক মানুষ, অসুস্থ হয়ে মারা যেতেই পারে। মুখে মধুর ব্যবহার,
তাই আপনি যেভাবে এই সমস্ত মানুষগুলোর প্রবাসী ছেলে মেয়েদের বুঝিয়েছেন, তারাও আপনার উপরে ভরসা করে সেটাই বুঝেছে। তাই কেউ আপনাকে সন্দেহ করেনি। হোমে আসার 1 বছরের মধ্যেই ওনারা মারা যেতেন, আর সব টাকা আপনার। এবার প্রতিমা মাসিমাকেও একইভাবে মেরে আর তার টাকাগুলো হাতিয়ে নিতে চেয়েছিলেন। শুধু আমার উপস্থিতির জন্য পারেননি, আর হসপিটালে দিতেও বাধ্য হয়েছিলেন, তাই না শম্ভুনাথ বাবু? আর হ্যাঁ, আর একটা কথা, আপনার কাজের মেয়েটিও আপনাদের সঙ্গে জড়িত। কারণ সেদিন মাসিমার জন্য ওআরএস বানাতে বানাতে ও বোধ করি গাছেরই কিছু অংশ থেঁতো করে ওই জলে মেশানোর চেষ্টায় ছিল। আমি পেছন থেকে ডাকতেই চমকে গিয়ে ওর হাত থেকে ওটা পড়ে যায়। কি শম্ভুনাথ বাবু, আমি ঠিক বলছি কিনা বলুন? শম্ভুনাথ বাবুর মুখ ঝুলে পড়ল। পুলিশে জেরাই সব স্বীকার করল। কিভাবে নিরীহ বয়স্ক মানুষগুলোর বিশ্বাস জিতে নিয়ে তাদের মিষ্টি মিষ্টি কথাই ভুলিয়ে করবি গাছের বিষ খাইয়ে একটু একটু করে তাদের মৃত্যুর পথে ঠেলে দিয়ে তাদের সব টাকা আত্মসাৎ করেছে। পুলিশ সাথে সাথে শম্ভুনাথ বাবুকে গ্রেপ্তার করলো, সঙ্গে ডাক্তারবাবু সহ রিসেপশনিস্ট, রাঁধুনি এবং ওখানকার আরও কিছু কাজের লোককেও গ্রেপ্তার করা হলো। আবাসিক বয়স্ক মানুষগুলো শম্ভুনাথ বাবু সব অপকীর্তির কথা শুনে অসম্ভব রকম ঘাবড়ে গেলেন। সবাই বুঝতে পারলেন মৃত্যু মাথায় নিয়ে তারা এখানে ছিলেন। টাকা রোজগারের কি অসম্ভব জাল বিছিয়েছিল এই অর্থলোভী পিশাচগুলো। সবার ছেলে মেয়েদের খবর দিয়ে দেওয়া হলো। 18 জন বয়স্ক মানুষ ওখানে তখনও ছিলেন। ওনাদেরকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিল পুলিশেরা, যতক্ষণ পর্যন্ত না তাদের ছেলে মেয়েরা আসে। আর এইদিকে নার্সিংহোমের ডাক্তারবাবুর অক্লান্ত প্রচেষ্টায় মাসিমা সে যাত্রা প্রাণে বেঁচে এলেন। তনিমাকে ফোনে এইসব কিছু জানালাম। ও তখন দোহা এয়ারপোর্টে। সব শুনে হাউ হাউ করে কেঁদে ফেলল। সেদিন রাতে আমিও আর হসপিটাল থেকে বাড়ি ফিরলাম না। তনিমা আর অভিরূপদা ভোরবেলা সোজা হসপিটালে চলে এলো। তনিমা আমাকে জড়িয়ে ধরল। শুধুমাত্র তোর জন্য এই যাত্রায় আমার মা বেঁচে গেল। তোকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই মিলি। অভিরূপদা বলল, তুমি একটু আধটু গল্প টল্প লেখো জানি, কিন্তু এরকম গোয়েন্দাগিরি করো সেটা তো জানতাম না। আমি হেসে বললাম, ধুর, আমি কিছু পারি না। আমার মনে একটা সন্দেহ হয়েছিল, সেটা দূর করেছে গুগল, আর বাদবাকি তো সব করলো পুলিশ অফিসাররা। আমি আর গোয়েন্দা বলে একটু লাজুক হাসলাম। তনিমা তখনও আমাকে জড়িয়ে ধরে আছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।